মনে দিলায় আঘাত, আমারে ভুইলাই রইলাই রে, তুমি প্রাণনাথ, ওগো প্রাণনাথ। দর্শক, এতক্ষণ যা গানটি শুনলাম বর্তমান সময়ে উদীয়মান সঙ্গীত শিল্পী, সঙ্গীত পরিচালক ও সুরকার মোহাম্মদ শাহিন আলমের সাথে। আসলে দর্শক, আজকে ওনার সাথে একটু আড্ডা দেব, অনেক কথা বলবো, তার সম্পর্কে জানার চেষ্টা করব। তার আগে বলে রাখি, স্মার্ট বাংলা কারাওকে মিউজিক কন্টেস্ট 2024 তিনি 1700 মানুষকে পিছনে ফেলে তিনি চ্যাম্পিয়ন হয়েছেন। আসলে খুব সহজ ব্যাপার কিন্তু তা নয়। আমরা সেই বিষয়টি জানার জন্য তার সাথে আসলে আজকে এই আড্ডা দেব। আমরা যতটুকু শুনেছি তিনি একেবারে একটি প্রত্যন্ত এলাকা থেকে উঠে এসেছে এবং তার ছোট থেকেই গানের প্রতি যে একটা অনুরাগ, গানের প্রতি যে একটা ভালোবাসা, সেটা আমরা জানি। আমরা কথা বলবো তার সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছে রাকিব জি, ভালো আছি। আসলে আজকে একটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি। আমরা দেখলাম যে এই যে গত 18 তারিখে 1700 মানুষকে পিছনে ফেলে চ্যাম্পিয়ন হয়েছেন এবং এই প্রথম কারাওকে, তাদের এই অডিশন দেওয়ার পর থেকে শুরু করে এবং শুরুটা কেমন ছিল, আসলে কেমন ফাইটিং করেছেন এবং তারা আসলে কেমন আপনার সাথে প্রতিযোগিতা করেছিল, সব মিলে আমাদের একটু জানাবেন। তোমাকে ধন্যবাদ রাকিব, এবং ধন্যবাদ জানাচ্ছি দেশের পত্রকে, দেশের পত্রের যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন, ভিউয়ার্স রয়েছেন, সবার প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা। আসলে এটা শুরু হয়েছিল 2024-এর, যেহেতু কন্টেস্টটা 2024-এর শেষের দিকে একেবারে। তো আমার মনে আছে আমি একেবারে লাস্ট যেদিন ওনাদের শেষ দিন ছিল, প্রতিযোগিতার সর্বশেষ দিন, সেই দিন আমি রেজিস্ট্রেশন করেছিলাম এবং গানটি আপলোড করেছিলাম। করার পরে আমি ম্যানেজমেন্টের কাছে ইনবক্সে নকও করেছি যে ভাইয়া, আমি তো গানটা আপলোড করেছি, আমারটা একটু অ্যাপ্রুভ করে দেন। যা হোক, সেটা হলো, প্রথমে আমি গিয়েছিলাম শ্রদ্ধেয় শুভেন্দু নন্দী স্যারের একটি গান, কত যে তোমাকে বেসেছি ভালো। তো প্রথমে ভেবেছিলাম যে দিয়ে রাখি, যদি ভালো কিছু করতে পারি আর কি। আচ্ছা, তখন সবার গান আমি শুনি নাই, যারা এখানে কন্টেস্ট ছিল, আমার সহযোদ্ধা যারা ছিলেন। আমি এর ভিতরে একটা কথা বলে রাখি, কখনো ভেবেছিলেন চ্যাম্পিয়ন হবে? না, আমি এতটা প্রত্যাশী ছিলাম না। আচ্ছা আচ্ছা, তারপরে বলুন, সমস্যা নেই। হ্যাঁ, তারপরে যা হোক, প্রথম রাউন্ডে আমি সিলেকশন হলাম, আমার সাথে আরো তারপর 1700 জন থেকে নেওয়া হয়েছিল প্রথমে 130 জন। আচ্ছা, 130 জনের ভিতরে আমি ছিলাম। পরে 130 জন থেকে আবার দুইটা গানের ওনারা করলো, যে দেশাত্মবোধক এবং যে কোনো একটা আধুনিক গান। আমি সেখানে আবার দুইটা গান পাঠিয়েছিলাম, সেখান থেকে ওনারা 130 জন থেকে 26 জনে সিলেকশন করলো। এবং সিলেকশন করার পরে যে 26 জন এখানে সর্বশেষ ছিলেন, প্রত্যেকে অসাধারণ গান করেন। আচ্ছা, কাউকে ফেলে দেওয়ার মতো না না, সবাই খুব সুরেলা, দরাজ গলা। হ্যাঁ, সবাই খুব ভালো গান করেন। বিকজ আমি সেখানে উপস্থিত থেকে শুনেছি, তো মানে আসলে কি কারাওকে দিয়ে গান করলে বোঝা যায় না কে কেমন গান করে, আসলে লাইভ গান তো বোঝা যায় না। কিন্তু ওখানে গিয়ে যখন ভালো প্রফেশনাল সাউন্ড সিস্টেমে তারা গান করলো, তখন বোঝা গেছে প্রত্যেকের গলার ভিতরে অনেক ভালো একটা ব্যাপার আছে। যাই হোক, তারপর আমরা 26 জন সেখানে 18 তারিখে উপস্থিত হলাম বিকাল 3টায়। আমরা সবাই খুব এক্সাইটেড যে কি হতে চলেছে আমাদের সাথে। ভয়, আসলে ভয় তো কাজ করেই। অনেক গান করি আমি, মূলত মিউজিশিয়ান। হ্যাঁ, গান যেমন গাই, স্টেজে কিবোর্ড বাজাই, তো আমার ভয়টা সচরাচর কম থাকার কথা, কিন্তু তারপরও প্রচুর ভিতরে একটা ভীত কাজ করতেছিল। তারপরে গাই, আল্লাহ ভরসা, অসুবিধা নেই, দেখি কি হয়। তারপরে একে একে গান করলো। ওনারা লটারির মাধ্যমে, সনি স্মার্ট বাংলা লটারির মাধ্যমে প্রতিযোগীকে কল করতেছে, যার নাম উঠবে সেই গান করবে। আচ্ছা আচ্ছা, এভাবে করতে করতে মানে আমি তো প্রত্যেকবার ওয়েটিং আছে আমারটা কখন আসবে। করতে করতে সর্বশেষ যে 3 জন ছিল, তার ভিতরে আমি প্রথমে গাইছি। এতক্ষণ অপেক্ষা করা লাগছে, অতএব সবার গান আমি শুনতে পারছি, কে কেমন গাইলো দেখলাম। আসলে সবাই খুব অমায়িক এবং ভালো গান করছে। এবং জাজমেন্টে যারা ছিলেন, শ্রদ্ধেয় কিশোর দাস, সাদিয়া সুলতানা পুতুল ম্যাম, তারপর রনি আপু, আর ম্যানেজমেন্টের পক্ষ থেকে ছিলেন আরো অনেকে। ওনাদের প্রোগ্রামটা আমরা আসলে আমি এতটা ধারণা করি না যত সুন্দরভাবে ওনারা ভাবছিলাম, ছোটখাটো ভাবে হয়তো বা জিনিসটা ফাইনাল কিন্তু বড় সরেই করেছেন, অনেক ভালো আয়োজন করছেন এবং খুব স্মার্ট একটা ব্যাপার ছিল সেখানে। যেমন সনি স্মার্টের মতোই করছে, ভালো লাগছে বিষয়টা দেখতে। এবং আমাদের প্রতি যে তাদের যে একটা দায়িত্ববোধ, যে একটা সুন্দর রেসপন্সিবিলিটি, ওনারা সেটা পালন করছেন। এই জন্য আমি সনি স্মার্টকে অনেক অনেক কৃতজ্ঞতা পোষণ করছি। আর বাংলাদেশে এই প্রথম তারা
এই কারাওকে কন্টেস্ট প্রতিযোগিতার আয়োজনটা যে করছেন, করেছে। এটার জন্য অনেক ভালো লাগছে বিষয়টা। তো যাই হোক, তারপরে সবচেয়ে মজার যে বিষয়টা রাকিব, সেটা হলো কি জানো, মানে শেষের যে তিনজন, আচ্ছা। আমি 2 নম্বরে রাহাত নামে এক ভাই আছে, হ্যাঁ। আর একটা হচ্ছে শ্যামল দেবনাথ, উনি হচ্ছে ঝিনাইদহ কালীগঞ্জ বাসা, আচ্ছা। মানে আমার মহেশপুরে আপনার বাসাও তো হ্যাঁ, ঝিনাইদহ পাশাপাশি, জেলায়। হ্যাঁ। মিলছে বিষয়টা। হ্যাঁ, আচ্ছা। এটা সবচেয়ে একটা ভালো লাগার বিষয় ছিল যে আমরা ঝিনাইদহের 2 জন মানুষ এখানে ছিলাম। তো আমরা 3 জন সর্বশেষ, আমার পরে যিনি ছিলেন তিনি সেকেন্ড, মানে ফার্স্ট রানার্স আপ, আর থার্ড যিনি ছিলেন তিনি সেকেন্ড রানার্স আপ, মানে 3 জনই আমরা, শেষের 3 জনই। হ্যাঁ, হ্যাঁ। তো যা হোক, গান করলাম। আমি যে গানটি করেছিলাম এটা হচ্ছে শ্রদ্ধেয় লেখক কাঙ্গাল মুরাদের এবং আকাশ মাহমুদের খুব সুন্দর একটি গান, আমার ভীষণ পছন্দের। এই গানটি আমার ভীষণ পছন্দের, আমার অনেক ভালো লাগা একটি গান। আমি চেষ্টা করেছিলাম, গানটি অনেক কঠিন। আমার কাছে মনে হয় যে একজন শিল্পী হিসেবে এত সুন্দর গান গাইতে পারা এবং তোলার ভিতরে একটা আনন্দ আছে। আমরা অনেকে আপনার শোটি দেখেছি এবং আমাদের দেশের পত্রের যারা আছেন তারাও আপনার শোটা হয়তো দেখেছে, বা যদি না দেখে থাকেন আমরা সেখান থেকে বলবো যেখান থেকে আপনি একটা সুর তুলেছিলেন, যে সুরেই মনে হয় আপনি ফার্স্ট হয়েছিলেন। এমন আসলে আমরা দেখেছি যখন এটা লাইভ সম্প্রচার হয়েছে, তখন অনেকে কমেন্ট করেছে যে ভাই আপনার গানটার চ্যাম্পিয়ন হওয়ার একটি কারণ এই সুরটা তুলেছেন। সেই সুরটা আমাদের শোনাবেন শুধু। মন মাজারে থাই করে বন্ধু, কাটলাই বৃক্ষের গোড়া, তোমার আমার ছিল রে বান্ধব, শত জন্মের জোড়া, সেই আমার দিয়ারে ফাঁকি, সেই আমার দিয়ারে ফাঁকি, মনে দিলায় আঘাত, আমারে ভুইলাই রইলাই রে তুমি প্রাণনাথ, ওগো প্রাণনাথ, আমারে ভুইলাই রইলাই রে তুমি প্রাণনাথ, ওগো প্রাণনাথ। শাহিন ভাই, বিশ্বাস করেন এই গানটার সুর যদি আমাদের অডিয়েন্সরা একবার দেখে, বিশেষ করে যারা প্রেমিক আছেন, প্রেমিকরা যদি আপনার এই গানটা একবার শুনে, ভাই বিশ্বাস করে আপনার ভক্ত হতে হবে। কারণ অনেকের মনে কিন্তু প্রেমের জ্বালা, প্রেমের বেদনা, প্রেমের কষ্ট কিন্তু থাকে, আর বিশেষ করে প্রেমিকরা কিন্তু পাগল হয়ে যাবে গানটা শোনার পরে। আমার অনুরোধ রইল, যারা এই শয়নারে জ্বালা গানটি এখনো শোনেন নাই, ইউটিউবে গিয়ে সার্চ দিবেন। এই গানটির সুর, কণ্ঠ এবং সঙ্গীত পরিচালনা আকাশ মাহমুদ। এই প্রজন্মের আমি মনে করি ফোক গানের উনি একজন মানে খুবই আকর্ষণীয় একজন মানুষ, এবং তার গলা, তার কণ্ঠ, তার সুর সবকিছু হৃদয় কাড়া। আমি ধন্যবাদ দিতে চাই আকাশ মাহমুদ ভাইকে এত সুন্দর গানের সৃষ্টি করার জন্য। আমরা সর্বশেষ আপনার কাছে যে প্রশ্নটি করবো সেটা হলো, এই গানটা আসলে শুরু করলেন কিভাবে? গান আসলে মায়ের পেট থেকে শুরু করে, যেমন আমরা খেলাধুলা করি, কথা বলতে শিখি, আপনি কি গান এইভাবে শুরু করেছেন নাকি আসলে কোনো টিচার বা কোনো গুরু বা কোনো আসলে উস্তাদ ধরে আপনার গানটা সৃষ্টি হয়েছে? আসলে হ্যাঁ, সুন্দর একটা প্রশ্ন করছো। বিষয় হলো যে সুরটা হলো ঐশ্বিক দান। হ্যাঁ, প্রত্যেক মানুষের মধ্যে কিন্তু সুর নেই, এটা মহান আল্লাহ পাক যাকে দিয়েছেন, হ্যাঁ, মধুর মতো। বিষয় হলো যে আল্লাহ যাকে ঢেলে দিয়েছেন সেই সুরটা পাইছে, কেউ বেশি পাইছে, কেউ কম পাইছে। তবে এমনও মানুষ আছে একদমই সুর নেই। হ্যাঁ, তো এটা হচ্ছে আরেকটা বিষয় আসে, বাবা মার থেকেও আসে। বাবা মা যদি গান পারে, সেই থেকে দেখা যাচ্ছে যে সন্তানও অনেকটা, যেমন আমি, আমার ওয়াইফ গান পারে, আমার বাচ্চা গান পারে, এটা একটা ব্যাপার। তো ছোটবেলা থেকেই যখন বুঝলাম যে গান গাইতে পারি, তখন থেকেই টুকটাক করে যখন গাইতাম স্কুলের প্রোগ্রামে, পাড়া মহল্লায় যখন গাইতাম, তখন এই আব্বা দেখলো যে না, আমার ছেলে তো গান পারে, আশেপাশের মানুষজন বললো ছেলে তো গানের গলা ভালো, তখন আব্বা একটা হারমোনিয়াম কিনে দিল। আমার মনে হচ্ছে আমার এলাকার একজন নাপিত
ছিলেন। আচ্ছা। চুল কাটাতো ওই সময় গ্রামে গ্রামে গিয়ে, হ্যাঁ। পাড়া মহল্লায় ইটের উপরে বসাই চুল কাটাতো, ঠিক আছে। হ্যাঁ, গ্রাম বাংলার একটা গ্রামে ঐতিহ্য ছিল। ছিল, আমাদের অঞ্চলে এগুলো ছিল, অন্য এলাকায় কি আছে জানি না। ওনার নাম ছিল দিলীপ, আচ্ছা দিলীপ কুমার, কাকা বলেই ডাকতাম। উনি আমাকে প্রথমে হাতে খড়ি দেয় আর কি, আচ্ছা। হারমোনিয়ামে। সে বেঁচে আছে? না, উনি, আমি শুনলাম যে উনি মারা গেছেন। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, উনি ওনার হাত থেকে আমার হাতে খড়ি, তারপর আস্তে আস্তে আমি দেখা যাচ্ছে যেখানে আমার এলাকার যে চৌগাছা উপজেলা আছে সেখানে একটা একাডেমিতে গেলাম, সেখানে টুকটাক শেখার চেষ্টা করি। মোটামুটি অনেক বছরই শিখছি। তারপরে আমাদের সস্তা নস্তির অন্ধশিল্পী তারিক আহমেদ, ওনার থেকে কিছুদিন শিখেছি। কোটসাদপুরের KS টুটুল ভাই আছেন আমাদের বড় ভাই, ওনার থেকে কিছুদিন শিখেছি। তারপর ঢাকাতে আসার পরে তো আসলে মিউজিক এত দূর আসতে পারবো, আমি যে নিজের একটা মানে স্টুডিও করেছি বা গানের সাথে এখনো রিলেটেড, এটা আমি আসলে এতটা আশা করিনি যে ভবিষ্যতে আমি এতটুকু পর্যন্ত আসতে পারবো। আর যেটা আমি বর্তমানে হলাম চ্যাম্পিয়ন একটা প্রতিযোগিতা, এটা তো কখনোই আশা করিনি। তবে ধীরে ধীরে চেষ্টা করছি, স্বপ্ন আরো বেড়ে চলেছে, চেষ্টা করতে থাকি, শিখতে থাকি। যদি ভালো কিছু সামনে আসে, তবে আমি সবসময় একটা জিনিস মাথায় রাখি কি, যে সঙ্গীত ব্যাপারটা বর্তমানে যে অবস্থায় এসে দাঁড়িয়েছে, অশ্লীলতা, বাজে বাজে কথার গান, একটা বেহায়াপনা, মিউজিক ভিডিওতে অশ্লীল ড্রেস আপ, সবকিছু মিলিয়ে বাংলাদেশের গানের অবস্থা আমার কাছে তেমন একটা ভালো মনে হয় না। সম্প্রতি মনির খানের একটা বক্তব্য আমি দেখেছিলাম একটা টক শোতে, উনি বলছেন যে মানুষ তো এখন গান শোনে না, গান দেখে। তো যাই হোক, মানে মানুষ এখন গান গায়কের থেকে মানে কিভাবে মিউজিক ভিডিওটা খুব বেশি সুন্দর করবে, মানে এখন নিজের থেকে মনে হয় যে মিউজিক ভিডিওতে যারা আছে তাদেরকে দিয়ে সে একটা রকম পণ্য হয়ে গেল। মানে তার যে গলার কারণে সে যে উঠবে সেটা না। একসময় আমরা অডিও গান শুনেছি, শিল্পীকে দেখিও নাই, সুরকার গীতিকারকে দেখি নাই, কিন্তু সেটা নিয়ে জল্পনা কল্পনা করা। হ্যাঁ, আমরা জানতামই যে গানটা কে লিখছে, কে সুর করছে, কে গাইছে। যাই হোক, সে একটা যে আবেগ অনুভূতির জায়গাটা, সেই জায়গাটা এখন নষ্ট হয়ে গেছে। তারপরও আমি চাইবো আমার জায়গা থেকে যে বাংলাদেশে ভালো গানের সৃষ্টি হোক, অশ্লীলতা মুক্ত গান বাজনা হোক, যে গানে মানুষ বাজে পথে পা বাড়াবে, যে গানে মানুষের আবেগ বিবেক নষ্ট হবে এমন গান বর্জন হোক। মানুষের এমন গান সৃষ্টি করা উচিত যে গান শুনে মানুষের হৃদয়ে শান্তি পাবে, ভালো কাজে উৎসাহ পাবে, সমাজে অন্যায় অবিচার থেকে মানুষ ন্যায়ের পথে যাত্রা শুরু করবে, এমন কিছু আমি আশা করি। তো সেটা আমি তো মাটি সাংস্কৃতিক গোষ্ঠীর সাথে আছি অনেক বছর ধরে। আমাদের এই সংগঠনের বা সাংস্কৃতিক সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে সুস্থ ধারার সংস্কৃতি মানুষ চর্চা করুক। এইটা দিয়ে আমি অধিকাংশ গান সুর করেছি এবং নিজেও কিছু কিছু গান লিখেছি, চেষ্টা করেছি, কম্পোজিশন করেছি এই ধাঁচের গানগুলো। তো আমি চাই আমাদের বাংলাদেশের সুস্থ ধারার সংস্কৃতির চর্চা হোক, ভালো শিল্পীরা উঠে আসুক, যারা অবহেলিত, যারা গ্রাম অঞ্চলে পড়ে আছেন, যারা খুব ভালো ভালো মানের গায়ক আছে, অনেক টাকার কারণে বা সুযোগের কারণে উঠে আসতে পারছেন, এমন মানের শিল্পী উঠে আসুক, বাংলাদেশের মানুষ ভালো মানের কণ্ঠ পাক, ভালো মানের শিল্পী পাক। পরিশেষে আপনার কাছে জানতে চাইবো যে আপনি বললেন যে প্রথম দিনে এই মানে অডিশনের প্রথম দিনে একটি গান গেয়েছিলেন, কত যে তোমাকে বেসেছি ভালো। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। এই হৃদয় চিরে যদি দেখানো যেত, হৃদয় চিরে যদি দেখানো যেত, আমি যে তোমার তুমি মানতে। সে কথা তুমি যদি জানতে। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। দর্শক, আসলে এই প্রিয় মানুষটাকে যদি বলা যেত যে তোমাকে কতটা ভালোবাসি, এই হৃদয়টা যদি চিরে বের করে দেখানো যেত, তাহলে সেই প্রিয় মানুষটা বুঝতে পারতো। আসলে এইসব গানগুলো আমাদেরকে অন্যরকম শিক্ষা দেয়। যাই হোক, শাহিন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, কথা বলছিলাম বর্তমান সময় উদীয়মান শিল্পী, সুরকার, সঙ্গীত পরিচালক, যাই বলি না কেন, এক কথাই বর্তমান সময়ে একজন মূলধারার সংস্কৃতি, মূলধারার গান যাই বলি না কেন, সেগুলো চর্চা করার চেষ্টা করছেন এবং একটা বিপ্লব ঘটানোর চেষ্টা করে যাচ্ছে। আমরা
আমাদের দৈনিক দেশের পত্রে যারা অডিয়েন্স আছেন, আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছেন, আমরা সবাই শাহিন ভাইয়ের জন্য দোয়া করব, কারণ শাহিন ভাই একটা অন্য কিছু করে আমাদেরকে দেখানোর চেষ্টা করুন। বর্তমান সময়ে যেভাবে অশ্লীলতা চর্চা হচ্ছে সেটা যেন আমরা রিমুভ করতে পারি, সেটা যেন দূর করতে পারি এবং একটা সুন্দর সুস্থ ধারার সংস্কৃতি চর্চা করতে পারি। দর্শক, আজকে চেষ্টা করেছি শাহিন ভাইয়ের সাথে কথা বলে তার সাথে তার ভিতরের কথাগুলো আপনাদের কাছে তুলে ধরার জন্য। আবারও দেখা হবে কোনো একটি বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সকলেই সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে।